সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নির্বাচন ও ঐকমত্যের রূপরেখা। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাই আমার এই আয়োজনে। আছেন ইলিয়াস হোসেন, হেড অফ নিউজ RTV ও সাবেক সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, স্বাগত জানাই এই আয়োজনে। নির্বাচন ও ঐকমত্যের রূপরেখা এটি নিয়ে কথা বলবো। জনাব মাহমুদুর রহমান মান্না, আজকের শিরোনামকে কেন্দ্র করেই যদি জানতে চাই, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগামী বছর ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে, এরকম তিনি প্রত্যাশার কথা বলেছেন। আবার যখন আমি শিরোনাম পড়ছিলাম সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তিনি বলেছেন যে এই সরকার নির্বাচন দিবে না, নির্বাচন আদায় করে নিতে হবে। এখন পর্যন্ত সেই পরিস্থিতি কি তৈরি হয়েছে? আপনার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এরকম কোনো পরিস্থিতি তৈরি কি হয়েছে? না, আমার ঠিক এতখানি মনে হয় না। মানে হয়েছে কি, ধরেন নির্বাচনের আগে, নির্বাচনটা তো আলটিমেটলি ক্ষমতার লড়াই, তো ক্ষমতার সবাই চাইবে, পলিটিক্স মানে ক্ষমতার লড়াই। তো সেই জন্যে নির্বাচনটাও প্রত্যেকেই নিজের মতো করে চাইবে, এটার মধ্যে কোনো অন্যায়ও নাই, আমি মনে করি পলিটিক্সে তাই হয়। তো সেইভাবে পরস্পরের সুবিধার কথাটা ব্যক্ত করছেন। অন্যরা যেগুলো বলছে তার কারণে তার কী অসুবিধা হতে পারে, দেশের কী অসুবিধা পারে, প্রধানত নিজের চাইতে দেশের উপরে দিয়েই কথা বলা হয়, সেরকম করে বলছেন। তাতে মনে হচ্ছে যে বোধহয় কোনোভাবে ঐকমত্য হচ্ছে না, আচ্ছা, ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে নির্বাচন নিয়ে। আমি তো নির্বাচন নিয়েই বলছি। এই নির্বাচন ইস্যুর উপরে তখন সংশয়টা তৈরি হচ্ছে, এই অবস্থায় কি ভোট হবে, এই জন্যে কথাটা। বিএনপি বা বিএনপির নেতারাও এরকম মনে করেন যে ফেব্রুয়ারিতে যদিও প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি রাজি আছেন ওই সময় ভোট দেবেন, কিন্তু সেদিন প্রধান নির্বাচন কমিশনার তার সাথে দেখা করেছেন, সবই আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচনের ওই ইস্যুটা নিয়ে আলোচনা হয়নি, ডেট ইত্যাদি। তাহলে প্রধান নির্বাচন কমিশনের সাথে তার কী আলোচনা হলো, এটাও কেউ জানে না। নর্মালি মানে প্রধান উপদেষ্টা যখন প্রধান নির্বাচন কমিশনকে ডাকেন, এমনিতে ডাকেন না, এটা কোনো খাজুর আলাপ করার জন্য ডাকা হয় না, একটা পারপাস তো নিশ্চয়ই আছে, সেটা তার উনি গোপন করছেন, না হলে বলছেন না কেন, তাতেও আবার সংশয় বাড়ছে। আবার এদিক দিয়ে যেমন এনসিপি, ধরেন আপনি প্রথম নিউজটা পড়েছেন, তারা বলেছে জুলাই সনদ যদি দেওয়া না হয় 3 তারিখের মধ্যে, তাহলে তারা রাস্তায় নামবে। অথচ জুলাই সনদ দেওয়ার ব্যাপারে সবাই একমত আছে। জুলাই সনদ নিয়ে আমি আমার কিছু আলাদা কথা আছে, সেটা সুযোগ পেলে আমি বলবো, একদম বলা লাগবে এরকম কথা না। তো এইটা করবার জন্যে বসবে, এগুচ্ছে তো জিনিসটা, এরকম না যে কোনো এক জায়গায় আটকে আছে, এক পা এগুচ্ছে না। ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ দিয়ে একটা ফয়সালা হয়েছে, তারপরে ধরেন যে প্রধানমন্ত্রী শুধু না, অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তার নিষ্পত্তি না হলেও সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আর্টিকেল 70 নিয়ে একটা সহমত হয়েছে। তারপরে আপনার এই যে স্ট্যান্ডিং কমিটিগুলোতে বিরোধী দলের প্রতিনিধিরা চেয়ারম্যান, মানে এরকম করে এরকম কখনোই বলা যাবে না যে কিছুই আমরা একমত হতে পারিনি। কিন্তু জুলাই সনদের যে বিষয়টি যখন 1 বছর অভ্যুত্থানের পার হয়ে যায়, সেটা কি অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় না, বা দেরি হয়ে গেছে বলে মনে হয় ওই না? কথা যদি বলেন না, তাহলে আমি বলবো কি, কখনো 1 বছর পরে সনদ তৈরি হয় না। সনদটা কি, যখন ঘটনাটা ঘটছে আপনি ওই ইভেন্টের উপরে করেন, সেটা মুক্তিযুদ্ধ হতে পারে, সেটা প্যারিসের ফরাসি বিপ্লব হতে পারে, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হতে পারে, ওই সময়ে ওই ইস্যুর উপরে হবে। তখন প্রায় সমগ্র জাতি একমত থাকে, একাত্ম থাকে এবং একই টোনে কথা বলে। আমাদের এখানেও দেখেন এই জুলাই আগস্টের আন্দোলনের সময় সবাই আমরা একমত ছিলাম, কিন্তু 1 বছর যেতে না যেতে আমাদের মধ্যে কত পার্থক্য হয়েছে। খেয়াল করবেন, যেই স্পিরিটে আমরা তখন 5 আগস্টকে চিন্তা করেছি বা বলেছি, ওই একই স্পিরিট এখন বলি না। যেমন এই যে এনসিপিতে এখন যারা করেন তারা একসময় বলেছেন না, ছাত্র থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলো যখন বলেছে এটা তার একদিনে হয়নি, খালি তোমাদের কারণে হয়নি, আমরা যে 15 বছর ধরে আন্দোলন করলাম সেটাই কালমিনেটিং ইফেক্টে এত বড় অভ্যুত্থান হয়েছে। তখন তারা বলেছে এই 15 বছর ধরে কী করেছেন, একটা খুঁটিও তো নাড়তে পারেননি। মানে এইটা বোঝা যাচ্ছে যে নেতৃত্বে তাকে কোনো রকম ক্রেডিটই দিতে চাচ্ছে না। আবার বিএনপি
এখন সবসময় বলবার চেষ্টা করে যে বেগম জিয়া যদি অসুস্থ ছিলেন বলে, কিন্তু তাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে প্রতিনিয়ত এই আন্দোলনকে গাইড করছিলেন, ডিকটেট করছিলেন, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছিলেন। তো এইরকম মত পার্থক্য আরও অনেক জায়গায় হয়তো তৈরি হয়ে আছে। এই যে কনস্টিটিউশন নিয়ে কীরকম হবে, রাষ্ট্রের নমেনক্লেচার মানে নামকরণ কীরকম করে হবে, অনেকগুলো বিষয় এরকম বিতর্ক হতেই পারে। তো এইটার কারণে এখন যেটা করবেন সেটা একটা কম্প্রোমাইজ ফর্মুলা গভর্নমেন্ট করেছে। আমরা যে সংলাপ করছি এখান থেকে যে ঐক্যবদ্ধ হবে সেটাই হবে জুলাই সনদ। এটা কিন্তু জুলাই সনদ হতে পারে না। মানে সেটি নিয়ে সময়ের একটা টাইম, মানে সময়ের একটা ফ্রেম থাকা দরকার বলে কি আপনি মনে করেন যে এই সময়ের মধ্যে দিয়ে দেওয়া উচিত বা হওয়া উচিত ছিল? ইস্যুটাই তো এটা নয়। আমাদের যে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আমরা যে স্প্রেডশিট ধরে 166টা বোধ হয়, হ্যাঁ 166টা কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করছি। ওটাতে তো আপনার অভ্যুত্থানের বিষয় নাই, ওটা অল টুগেদার ডিফারেন্ট। ওটাতে আপনার ধরেন 15, 16, 20টা সাবজেক্ট আছে, এগুলোর উপরে কীরকম সংস্কার করা যেতে পারে। তো সেটা জুলাই সনদ কেমনি হবে? সেটাকে জাতীয় সনদ মানে জুলাই সনদ নাকি জাতীয় সনদ, সেই ডিবেটের জায়গা থেকে তাহলে সেটিকে জাতীয় সনদ বলতে চাচ্ছেন। জনাব ইলিয়াস হোসেন, নির্বাচন ইস্যু নিয়ে আপনার কাছেও একটু জানতে চাই যে আমি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি বললাম যে এই সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে নিতে হবে, এই সংশয়টা আসলে কেন তৈরি হচ্ছে? এনসিপির যারা আছে হঠাৎ করে আমরা এখন পিআর পদ্ধতিকে অনেক বেশি আলোচনায় দেখতে পাচ্ছি। জামায়াতের আমির লালমনিরহাটের পাটগ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে একেবারে স্পষ্টভাবে বলে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বলছে যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হয়। মানে এগুলো কি সংশয়ের কারণ? আপনার কাছে কি মনে হয়? আপনি যেগুলো বললেন এগুলো সবই আসলে প্রক্রিয়া এবং তাদের যে রাজনৈতিক কর্মসূচি তার মধ্য থেকেই কথাগুলো আসছে। প্রতিদিনই কথা যে একই জায়গায় থাকছে এমনও না, কিন্তু বিশেষ করে আপনি বিএনপি, এনসিপি, জামাত 3টি দলের কথা উল্লেখ করলেন। এর মধ্যে মান্না ভাই আমার সাথে হয়তো একমত হবেন যে জামাতের কথাবার্তা কিন্তু আমরা এক এক সময় এক এক রকম দেখতেছি। যখন জামাতের আমির বলতেছেন যে এই অবস্থায় কিভাবে নির্বাচন হয়, এর মধ্যে যেদিন বললেন আর কি, পরের দিনই তাদের নায়েবে আমির বললেন যে হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। সেই একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছিলেন। উনি তখন একটু মুচকি হেসে বললেন যে এটা আরেকবার একটু জোরে বলেন। তো উনি আরেকবারও জোরে বললেন যে হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। তো আমার কেন যেন মনে হয় যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে বিএনপি, জামাত এরা সবসময় নির্বাচন করে আসছে। এদের মধ্যে এনসিপি হচ্ছে নতুন রাজনৈতিক দল। আরেকটি জিনিস খেয়াল করবেন যে এনসিপির যারা এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তখন কিন্তু তারা কোনো দলের লোক ছিল না, তারা সবার ছিল, তারা সাধারণ ছাত্র জনতার লোক ছিল। তাদের যে ত্যাগ, তাদের যে বিপ্লবী ভূমিকা তখন সেটি সারা দেশের মানুষ গ্রহণ করেছে এবং সব রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্ব মেনে নিয়েছে বলতে পারেন রাজপথে। তখন এমন একটা সময় গেছে বাংলাদেশে যে রাজনীতিতে যখন নিরীহ একটা নিরাপদ সড়কের আন্দোলন করছে, সেখানে যদি বিএনপি বা সমমনা কোনো দল গেছে বলছে আন্দোলনটা নষ্ট করতে গেল, সাধারণ ছাত্ররা থাকলে হয়তো এটা সফল হতো। তো বিএনপি বিভিন্ন সময়ে, বিএনপি এবং তার সমমনা দলগুলো এই জাতীয় প্রপাগান্ডা বা গণমাধ্যমেও তাদেরকে নিয়ে নানান রকম বিকৃতি প্রচার করা হয়েছে। তো সেখানে সামনে না থেকে তারা দেখছে যে যদি পেছন থেকেই সহযোগিতা করলে এটা সফল হয় তাহলে সেই করা উচিত। মান্না ভাই উল্লেখ করলেন তারেক রহমানের ভূমিকা। খালেদা জিয়া তো এই মুহূর্তে বাংলাদেশে বলতে পারেন যে একটা জাতীয় মুরব্বী রাজনীতির। তো এই কারো অবদান ছোট করে দেখার সুযোগ নেই এই আপনার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে। তো এখন যখন তারা সেই অবস্থান থেকে একটি রাজনৈতিক দল হয়ে এসছে এবং বলা হচ্ছে যে গণভবন ছিল টার্গেট, সেটি সফল হয়েছে, এখন জাতীয় সংসদ দখল করা হবে, তার মানে কি এনসিপিও তো ক্ষমতা রাজনীতিতে নাম লিখিয়েছে। তো যখন ক্ষমতা রাজনীতিতে নাম লেখাবে তখন একে অপরকে ঘায়েল করার জন্য কথা বলবে, যার যেদিকে সুবিধা সেদিকে টানার চেষ্টা করবে। সরকার যেহেতু সবাই মিলে গঠন করেছে, নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না যে এটা আমার সরকার, আবার সরকারও কাউকে ফেলতে পারছে না। কিন্তু এনসিপির যেহেতু মাঠের 2জন লোক এখনো সরকারের মধ্যে রয়েছে বা তাদের শিক্ষক রয়েছে, তাদের তখন কিন্তু বোঝা যায় যে এনসিপির সাথে সরকারের সম্পর্কটা বেশি। এই অবস্থায় যখন নির্বাচনের ডেট পড়ে না, শুধু মিটিং হয়, সংলাপ হয়, তখন যদি মির্জা ফখরুল সন্দেহ প্রকাশ করে, কারণ তারা তো অনেক অতীতে অনেক ভুক্তভোগী এবং তাদেরকে যেমন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে মান্না ভাই জানেন তখন যারা গেল সেবারও গিয়ে তারা প্রতারিত হয়েছে। কথা ছিল যে একটি ভালো নির্বাচন হবে। আজকে যারা আপনার দেশের নিরাপত্তা বাহিনী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমলা বলেন, এরাই তো ছিলেন গত 15 বছরে।
তো এত প্রতিশ্রুতি দিয়ে গণতন্ত্রের দিকে যাবে বলে কি হয়েছে? নির্বাচন কখনো রাতে হয়েছে, কখনো অংশগ্রহণই করতে পারেনি, কখনো পোস্টার লাগাতে পারেনি। তো বিএনপি তো এখন আপনার অনেকটা বলতে পারেন যে ঘর পোড়া গরু যেরকম সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, তার মধ্যে থাকাটাই স্বাভাবিক। তারা এত করে বলছে যে একটি নির্বাচিত সরকার আসলে পরবর্তীতে সংস্কার বিচার এগুলো চলমান থাকতে পারে, তারা অনেক কিছু মেনেও নিয়েছে। সাধারণত কিন্তু বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, তারা অতীতে এত ছাড় দেওয়ার মানসিকতা বা সব দলের সাথে একভাবে থাকার চিন্তা অতীতে দেখা যায়নি। এখন তারা একটি মানে কথা কথা এটাও বলছে যে তারা জাতীয় সরকার গঠন করবে যদি তারা নির্বাচিত হয়ে আসে, সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও তারা জাতীয় সরকার করবে। তো সেক্ষেত্রে তো সংস্কারের দিকে অনেকটা এগিয়ে গেছে। এই সুযোগ আমার মনে হয় দেশবাসী বা সরকারের নেওয়া উচিত বলে মনে করছেন জনাব মাহমুদুর রহমান মান্না। সংস্কারও সকলেই চায়, নির্বাচনও সকলেই চায়, কিন্তু সেই চাওয়ার মধ্যেও একটা ফারাক আছে। যেমন বিএনপি যে নির্বাচন চায় সেই চাওয়াটা এনসিপি নির্বাচন চাওয়ার সাথে মেলে না। এনসিপি যে সংস্কার চায় সেটি আবার বিএনপি যেভাবে সংস্কার চায় তার সাথে মেলে না। এই ফারাকটা কেন দেখতে পাচ্ছি আমরা, জনগণ কেন দেখতে পাচ্ছে? কারণ সংস্কার নির্বাচন দুটি তো গুরুত্বপূর্ণ। আমি এর আগে বলেছি যে যার মতো চায়, কারণ আবার খেয়াল করবেন আমরা খুব জাতীয় ঐক্য বলে বেড়াচ্ছি, তোমরা সব জাতি এক হয়ে যাবে, সব পার্টিগুলো একসাথে বিহেভ করবে, একই রকম করবে। বিশেষ করে নির্বাচন সামনে রেখে এটা হতে পারে না। ইলেকশনে আমি দাঁড়িয়েছি, আপনি দাঁড়িয়েছেন, আমি আপনাকে পরাজিত না করে তো নিজে জিতবো না। অতএব আপনাকে পরাজিত করবার জন্য যা যা বলা দরকার এরকম হয়ে যায়, কোনো কোনো সময় ইতিহাসের বাইরেও কথা বলে ফেলি আমি। এরকমই হয় যদি এর মধ্যে আবার পয়েন্ট তৈরি করতে পারি আমি আমার ফেভারে আপনার এগেনস্টে, তাহলে সেটা সে কার্ড খেলবই। এটা গেম অফ পলিটিক্স, এইটা নিয়ে কষ্ট পাবারও কিছু নাই, বা এইটাতে কাউকে আপনি অভিযুক্ত করে কোনো সুবিধা করতে পারবেন না। কিন্তু এইখানে যেটা হচ্ছে না সেটা কি, ধরেন এই যে কথাটা উঠল যে আগে স্থানীয় সংসদ, স্থানীয় সরকারের নির্বাচন, তো আমরা যে 15 বছর ধরে আন্দোলন করলাম স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে তো আন্দোলন করিনি, করেছি জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু তবু তারা বলছেন, কেন যুক্তি হিসেবে বলছেন, এই যে সাধারণ মানুষ সেবা পাচ্ছে না, 2-3 বছর ধরে তারা কোনো সেবার জন্য যেতে পারে না, একটা ডেথ সার্টিফিকেট পেতে কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো শুনে বা এগুলো মানুষের কাছে বললে মানুষ হয়তো তাদেরকে একটা সাপোর্ট করতে পারে, এটা প্রে করে তারা ফর দিস সাপোর্ট। আমি বলছি সব পার্টি কম বেশি এরকম করে। পলিটিক্যাল পার্টি বা পলিটিক্সটা কোনো চ্যারিটেবল ডিসপেন্সারি না, এটা কোনো রামকৃষ্ণ মিশন না, একেবারে নির্ভেজাল ধোয়া তুলসী পাতা, তার মধ্যে কোনো কূট কৌশল নেই, কোনো চাল নেই, তা নয়। এটা সব সময় হয়। তবে একটা মিনিমাম ইথিক্স থাকতে হবে, যেহেতু আমরা ডেমোক্রেসি চাই, সেটা তো পরম সহিষ্ণুতা থাকতে হবে, তাকে বলতে দিতে হবে, তারা বলা বন্ধ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। গণতান্ত্রিক যতগুলো আছে, চর্চা আছে বা নীতি আছে, সেটা মেনে করবেন। আমি আবার বলি, এই পর্যন্ত এই জায়গাটা ভাঙেনি। যে গুন্ডামের রাজনীতি ছিল, যে জবরদখলের রাজনীতি ছিল, যে গায়ের জোরের রাজনীতি ছিল, এই 1 বছরে ওটা দেখেননি। একেবারে হয়নি তা না। এখন ধরেন মিরেশ্বরের ঘটনা, একজনকে ধরে নিয়ে পুলিশের কাছে দিয়েছেন, পুলিশ অ্যারেস্ট করবে না, তারপর তাকে ফিরে দিয়েছে, তাকে ধরে তাকে ব্যবস্থা করেছেন, যাই হোক তাকে যে হ্যাকেল করেছেন, সরকারকে দিয়ে ওসি ট্রান্সফার করে দিয়েছেন। এটা একটা ক্ষমতার দাপট দেখানো হলো না? আমরা তো ক্ষমতার দাপটও চাচ্ছি না নির্বাচনের আগে বা নির্বাচনের সময়। এগুলো কম বেশি হচ্ছে। এইটাকে আমি এরকম মনে করি যে ইট ইজ ইন দ্য গেম, কিন্তু কেবলমাত্র বিলো দ্য বেল্ট যদি কেউ আঘাত করে, ওইটার ব্যাপারে সরকার ব্যবস্থা নিতে হবে, তাহলে খেলাটা হবে। জামাত যেটি বলছে, জামাত বলছে যে আমরা আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই, নির্বাচন পেছানো আমাদের আসলে টার্গেট নয়। এখন পর্যন্ত আপনি যে বললেন যে কিছু কিছু জায়গায় ক্ষমতার আসলে সেই দাপটটুকু আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, তাহলে আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, সেই ফিল্ড আসলে কবে নাগাদ তৈরি হওয়া উচিত, বা কবে নাগাদ আমরা এই যে ক্ষমতার দাপট বা এই অবস্থাগুলো দেখতে? এইটা জানেন একটা অনেক বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর দেওয়া আমার কোনো কোনো সময় একটু বিব্রতকর মনে হয়। কীরকম, ধরেন আমরা 15 বছর বিএনপি সহ যুগপৎ আন্দোলন করেছি। এই আন্দোলন চলতে চলতে আমরা সংস্কারের কর্মসূচি করেছি। আমরা বলেছি কেবলমাত্র ক্ষমতার বদল এটা আমাদের লক্ষ্য হতে পারে না, আমরা রাষ্ট্রটাকেও বদলাতে চাই, রাষ্ট্রটাকে আর একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই, এবং সেই সংস্কারের যে কর্মসূচি দিয়েছি তার মধ্যে মূল্যবোধ ইত্যাদি আছে। এখন স্বৈরতন্ত্র পতিত হয়েছে, ফ্যাসিবাদ নেই, ওই দল নেই, সেই জোট নাই। এখন মাঠে বিএনপি প্রায় একক, অদ্বিতীয়।
এরপরে আবার ম্যান লাইক প্রফেসর ইউনুস, উনি লন্ডন কী বলে ঢাকা থেকে লন্ডন উড়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলে ওইখানে ডেট ডিক্লেয়ার করেছেন। তাতে মনে হচ্ছে যে মানে ইউনুস অলসো হ্যাড টু গো টু তারেক রহমান। তো সব অ্যাডমিনিস্ট্রেশন মনে করবে আসলে বিএনপিতে এমনি ক্ষমতা আসবে বলে মনে করে, তারপরে এটা দেখলে ওই অ্যাডমিনিস্ট্রেশন প্রভাবিত হতে পারে খুব বেশিভাবে। তাকে বিএনপি প্রভাবিত করা যত সহজ হতে পারে, আমার পক্ষে হয়তো তা হবে না, এনসিপির পক্ষে হবে। এনসিপির আবার আর একটা অ্যাডভান্টেজ আছে, তাদের তো আবার ইউনুস সাহেব বলছে ওরাই আমাকে নিয়োগ দিয়েছে, মানে ওই একটা কথা যে ভুল বলেছেন উনি, সেটার কারণে ওরা যেরকম বাড়াবাড়ি করছে, এইটার কারণে এখনও বিএনপি বাড়াবাড়ি করছে তা আমি দেখছি না, আমি অভিযোগ করছি না। কিন্তু একটা শঙ্কার কথা আমি বলে রাখছি, পুলিশগুলো কি করবে, দেখবে যে বিএনপির লোক একটা ভুল করেছে, এত বড় দল, মানে তার গ্রাউন্ড লেভেলে তৃণমূল পর্যন্ত অনেক কিছু উল্টোপাল্টা। আপনি বিএনপির কথা বললেন, এনসিপির কথা বললেন, আমরা কিন্তু শুনি যে জামাতেরও অনেক লোক হাই অফিসিয়ালস পদে বসেছে, তারাও বিভিন্নভাবে আছে, তারাও তো একটা। আচ্ছা ঠিক আছে, বলবেন সেটা আপনি, অসুবিধা নেই। মানে দৃশ্য তো যেটা দেখছি আমরা, আমি সেই কথা বললাম। ধরেন উনি যেটা বললেন এটা ঠিক, জামাত সম্পর্কে এরকম কিছু কিছু অভিযোগ আছে, কিন্তু আমি এটাকে মুখ্য করছি না। আমি মূল কথাটা বলছি যে ক্ষমতার এই প্রভাবের ব্যাপারটা থাকতেই পারে, কিন্তু আমি বিএনপির ধরেন যে সেন্ট্রাল লিডারশিপের মধ্যে এই প্রবণতা দেখছি না। যেমন ধরেন এইখানে প্রেজেন্ট ফিজিক্যালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই সজ্জন বলে পরিচিত, তার ব্যানার্স, তার ব্যবহার, তার আচরণ, উচ্চারণে আওয়ামী লীগের লোকও তখন বলতো ও একটা ভদ্রলোক, ও কি পার্টি চালাবে, এইসব বলতো। তো উনি তো ওই রকম, তার সাথে অন্য যারা আছেন তাদেরকে আমি সেরকম দেখি। কিন্তু প্রক্রিয়াগতভাবে যদি বলেন তাহলে অবশ্যই অ্যাবসলিউট পাওয়ার বিএনপির হাতে। অ্যান্ড ওই যে প্রবাদ আছে, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, না যেন হয়, সতর্ক থাকা উচিত। জনাব ইলিয়াস হোসেন, আপনার কাছে আসি। আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলাম, বিশেষ করে জামাতে ইসলামীর একটি বিষয়কে উল্লেখ করে বলছিলাম যে মবটাকে তারা উল্লেখ করে বলছে যে এই পরিবেশে কিভাবে আসলে নির্বাচন হয়। আর একটি কথা তারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত না হয় তাহলে জাতি নির্বাচন মেনে নেবে না। সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? নির্বাচন কি সময় মতো হতে যাচ্ছে কিনা? আসলে লেভেল প্লেইং ফিল্ড আমার মনে হয় যে শুধু নির্বাচন কেন, সবসময় লেভেল প্লেইং থাকা উচিত। সবাই যাতে তার ন্যায় বিচার পায়, তার কাজ করতে পারে, প্রতিদিনের যে রাষ্ট্রীয় কাজকর্ম বা মানুষের জীবনযাপনের যে ধরন, সবসময় এটা লেভেল প্লেইং থাকা উচিত। নাহলে ধরেন যে আমি রাস্তায় বিপদে পড়লাম, আমার জন্য পুলিশ এগিয়ে আসলো, আরেকজনকে চিনে না জানে না তার জন্য আসলো না, সেটা তো হওয়া উচিত না। তো সবসময় থাকা উচিত। আর বিশেষ করে এই টার্মটা যেহেতু নির্বাচনকে কেন্দ্র করেই বেশি আলোচিত হয়, তো সেখানে তো অবশ্যই থাকা উচিত। তো এটা নিয়ে আমাদের দেশের রাজনীতিতে বা ইলেকশন আসার আগে আসার সময় খুব বহু চর্চিত বিষয় এটি আর কি, লেভেল প্লেইং। এটা অবশ্যই থাকা দরকার বা থাকা উচিত। কিন্তু একটা ব্যাপার হয়েছে কি জানেন, মানে আমরা অনেক সময় রিয়েলিটির চেয়ে পারসেপশনের দিকে মানুষের আগ্রহ থাকে বেশি, যে আপনি কিভাবে সেজেছেন সেইটা খোঁজ করার চেয়ে আপনাকে কেমন লাগছে বা বিষয়টা এরকম না ওরকম হলে হইতে পারতো, বোধহয় হতেও পারতো, এরকম অনুমান করে একটা কিছু করে নেয় আর কি মানুষ। তো যখন সরকারের আচরণকে আপনি দেখবেন যে অন্য কোনো দল প্রধান উপদেষ্টার সাথে বা গুরুত্বপূর্ণ উপদেষ্টার সাথে দেখা করার জন্য সুযোগ খুঁজছে, সময় পাচ্ছে না, কিন্তু তাদের ঘনিষ্ঠ কোনো দল তাদেরকে সহজেই অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, দেখা করতে পারছে, তখন মনে করে যে তাদের সাথে ওদের সম্পর্কটা বেশি। আর আমি আমার আগের কথায় বলেছিলাম যে গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন তাদের সম্মিলিত সমর্থনেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূস সরকারকে এরা একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আসছে শুরু থেকে, সহযোগিতা করছে যে হ্যাঁ আপনি দেশটাকে সোজা করেন, একটা ভালো নির্বাচন দেন, গণতন্ত্র ফিরিয়ে আনেন। তো এই সহযোগিতার মধ্যে যাদের সাথে যখন সম্পর্ক কোনো সময় মনে হয় একটু বেশি বা কম, তখনই একজন আরেকজনের ব্যাপারে কমপ্লেইন করছে। আপনি দেখেন নির্বাচন কমিশন তো এই ইউনূস সরকার এসে গঠন করেছে, এটি অন্যভাবে অন্য কোনো দলের থেকে নাম নিয়ে হয়নি। তো সেখানে দেখা গেল যে এই ঢাকা দক্ষিণের মেয়রের ইস্যুকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আইনি প্রক্রিয়া, তারপরে নির্বাচন কমিশনের কাছে গেছে, তারা বলে ফেলছে যে সে হতে পারে। এটাকে কেন্দ্র করে এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওখানে অবস্থান ধর্মঘট আন্দোলন, এই একটি কারণে। এছাড়া কিন্তু নির্বাচন কমিশনের আর এখন পর্যন্ত পারফরমেন্স দেখানোর কোনো সুযোগ তারা পায়নি। এই একটি কারণে তাদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারিয়েছে, নতুন নির্বাচন কমিশন লাগবে বলে আসছে তারা।
আবার এদিকে জামাত যেটা বলছেন, যে আপনি বললেন যে মব হচ্ছে, এই মবের ক্ষেত্রে কি শুধু বিএনপি, এনসিপিও তো কম না, এনসিপিও তারাও বিভিন্ন জায়গায় মব করছে। তারপরে জামাতেরও কোনো কোনো নেতাকর্মীর নামে কোনো কোনো জায়গায় ঘটছে। আরেকটি জিনিস দেখবেন যে ইসলামী দলগুলো মিলে একটা কিছু করতে চাচ্ছে, তো সেখানে কিন্তু অনেকগুলো মঞ্চ আছে, ছোট ছোট বিভিন্ন জায়গায় আছে। তারা যে সমস্ত জায়গায় নারী নিগৃহীত করা, তারপরে ধরেন যে এই দেশকে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে শরিয়া আইনে চালাবে, এরকম নানান কিছু বলছে, মানুষকে ছোট করছে, হেয় করছে, এগুলোও তো এক ধরনের মব। আপনাকে শুধু 10 জন ঘিরে কিল ঘুষি মারলো এটাই না, আপনাকে মানসিকভাবেও যে যারা নানান রকম নিপীড়ন করছে, এগুলো মব চলছে। তো সুযোগ পেয়ে কেউ কম করছে না, কিন্তু সরকারের উচিত এইখানে রাশ টেনে ধরা, এই মব যাতে না হয় এবং মাঠটা যাতে সোজা হয়। সোজা হলে পরে সবাই যাতে ভালো করে খেলতে পারে, যেহেতু সরকার কোনো দলের না, এটা তাকেই প্রমাণ করতে হবে। নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলে, যেটা মাহমুদুর রহমান মান্না, নির্বাচন পদ্ধতির কথা যখন আসছে আমরা দেখছি পিআর পদ্ধতি হঠাৎ করে বেশ আলোচিত একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে আসলে পিআর পদ্ধতি এই মুহূর্তে কেন এতটা প্রাসঙ্গিক বা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? পিআর পদ্ধতিতে হলে আসলে বিএনপি যেমন এটিকে অ্যাপ্রিসিয়েট করছে না, কেন বিএনপির ক্ষতির জায়গাটা কোথায়, বা যারা চাচ্ছে তাদেরই বা লাভের জায়গাটা কোথায়? প্রথম কথা হচ্ছে যে এইটা হঠাৎ করে এসে এটা না, ওই যে স্প্রেডশিটটা দেওয়া হয়েছে, আমি বলছি 166টা প্রশ্ন, তার মধ্যে নির্বাচন কিরকম করে হবে সেখানে এই কথাটা হঠাৎ করে জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা ধরে একটা একটা করে আলোচিত হচ্ছে, এটা এই ইস্যুটা বর্তমান সময়ে আসছে, এবং বর্তমান সময় যখন আসছে তখন একটা বিতর্ক হয়েছে যে নিচের যে কক্ষ আছে এইটাতে এটা করা যাবে না, কারণ মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করবে, এটা তো লোয়ার হাউসের ওরাই করবে। তো পিআর যদি আপনি করেন তাহলে সিস্টেমের উপরে সমস্ত দেশে এরকম যে পার্টিগুলো তাদের প্রার্থীর একটা লিস্ট দেবে, 1 to say যদি 300 আসন হয় 300 অর্ডার অফ প্রেফারেন্স অনুযায়ী, তারপরে যে পার্সেন্টেজে জিতবে ধরেন 20% সে পাচ্ছে 60টা, তাহলে 1 থেকে 60 পর্যন্ত ওরা এমপি। তো যারা ভোট দিলেন তারা কিন্তু তাদের এলাকার এমপিকে ভোট দিচ্ছেন না, এইটা মানুষ কীভাবে নেবে, অ্যাকসেপ্ট করবে কিনা, এটা একটা বিবেচনা। যে এই জন্যে এখন এটা কি চালু করা যাবে? যেমন ধরেন আমার দল নাগরিক ঐক্য, আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে লোয়ার হাউস এখন এটা করা যাবে না। কিন্তু ভোটের যে অবস্থা আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশে, কোনো পার্টি 2/3 মেজরিটি যদি পায় তাহলে তার কাজ মাঝে মাঝে কনস্টিটিউশন বদলানো, নিজের মতো করে তৈরি করা এবং একভাবে স্বেচ্ছাচারী হয়ে যাওয়া। অতএব চেক করবার জন্য আপার হাউসে একটা কার্ড লাগবে, সে আপার হাউসে আমরা আবার পিআর বলছি, আমরা বলতে আমি আমাদের কথা বলছি। অন্যান্য কিছু দল আছে তারা লোয়ার হাউসে চায়, আপার হাউসে চায়, আর বিএনপি কোনোটাতেই চায় না। বিএনপির মূল বক্তব্যটা হচ্ছে যে নিচে যেটা আছে সেটারই প্রতিচ্ছবি বা রেপ্লিকা উপরে হাউসে করতে হবে। কিন্তু তাতে লাভটা কী হবে, যেহেতু এর ফলে আর আপার হাউস লোয়ার হাউসের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। শেষ পর্যন্ত কী দাঁড়াবে আমি সেটা বলতে পারি না, কিন্তু এই বিতর্কটা এখন এই জন্যই জমজমাট হয়েছে এবং এখন এটার উপরে কোনো সিদ্ধান্ত করা যায়নি, এখন পর্যন্ত করা যায়নি। এটি নিয়ে যদি জনাব ইলিয়াস হোসেন আপনার কাছ থেকে যদি জানি যে বিএনপি কেন পুরনো পদ্ধতিই চাচ্ছে, কেন আপার হাউস লোয়ার হাউস কোনোটাতেই তারা পিআর চাচ্ছে না, এটিকে তাদের মধ্যে কোনো শঙ্কা তৈরি করছে? এটি একটি সহজ হিসাব কি এরকম বলতে পারেন যে যেরকম সবাই ধারণা করছে যে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে, তারা নির্বাচন করলে তারা সরকার গঠন করবে। তো বিএনপি যখন দেখতে পাচ্ছে যে আমার একটা বিরাট সম্ভাবনা ক্ষমতায় যাওয়ার, যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে ভোট হলে, তাহলে সে কেন তার জায়গা থেকে সরবে? যদি সে ওই পিআর পদ্ধতি মেনে নেয় তাহলে তিনি মনে করছে বা ওই দলটি মনে করছে যে তাহলে অন্য যারা অন্যান্য সময় জামানত বাজেয়াপ্ত হয়েছে বা অত পপুলার দল না, তারাও 2-4টা আসন এই পিআর পদ্ধতির কারণে পেয়ে যাবে, সেটা তার লস মনে করছে আর কি। তো এই কারণে বিএনপি আমার ধারণা যে তারা করছে না। আর যে দলগুলো 2টি কক্ষে যদি হয়, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, সব জায়গাতে পিআর চাচ্ছে, তাদেরও চাওয়ার ওই একই কারণ যে এটার মাধ্যমে হয়তো তাদের কিছু আসন আসবে। তবে মানবী ঠিকই বলছেন যে আমাদের দেশের মানুষ আমার মনে হয় না যে এখনো এরকম প্রস্তুত আছেন যে তিনি ভোট দিলেন যাকে, সে তার আসনে না গিয়ে সংখ্যানুপাতিক হারে আরেকজন সেখানে আসলো, তাহলে সে আসলে কাকে ভোট দিল, কে তার নেতা, এই যে সচেতনতা বা বলেন যে একটু অগ্রগামী চিন্তা, আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ এখনো ওটার জন্য তৈরি। তো সেই হিসাবে যেটা আলাপ হচ্ছিল যে একটা যদি লোয়ার ইয়াতে আপনার নিম্নকক্ষে যদি এখন
সরাসরি ভোটে তার আসন নির্বাচিত হলো, আবার সেই আসনের ভিত্তিতে উচ্চকক্ষে পিয়ার হলো। আমার মনে হয় এরকম স্লোলি যদি যায় তাহলে মানুষও একটু অভ্যস্ত হয়ে উঠবে, রাজনৈতিক দলগুলোও এইটার সাথে খাপ খাইয়ে নিতে পারবে ভবিষ্যতের জন্য। আচ্ছা, আমরাও আসলে পিয়ারের সিদ্ধান্ত যেহেতু এখনো হয়নি, যেমন জনাব মাহমুদুর রহমান মান্না বলছিলেন, যেহেতু সিদ্ধান্ত এখনো হয়নি, সেদিকে আসলে তাকিয়ে থাকা যে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তো নতুনই একেবারে, যদি পিয়ার পদ্ধতিতে কিছু হয়। একটু উদাহরণ দিয়ে যদি একটু জানতে চাই যে পৃথিবীর কোন কোন দেশে বা পৃথিবীর কোথাও কি এটার ভালো কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি কিনা, যে জন্য আমরা এটাকে গ্রহণ করব। মানে আমি একটা একটা করে দেশের নাম বলতে পারবো না, কিন্তু পৃথিবী প্রায় সম্ভবত 60-র কাছাকাছি প্লাস মাইনাস আপনার পিয়ার সিস্টেম আছে। মানে ওইখানে হয় কি যে আপার হাউস লোয়ার হাউস যেরকমই থাক, আমাদের তো এত খুব ডিভাইডেড সোসাইটি, ওইখানে এত ডিভাইডেড না। তো ওই জায়গাতে আবার ধরেন হয়তো আর্টিকেল 70 নাই, ওইখানে পক্ষে বিপক্ষে ভোটও দেওয়া যায়। সেই জন্যে আমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটার মধ্যে এক ধরনের বিবেচনা আছে যে লোয়ার হাউসটা, যেমন মেজরিটি এইটা আছে যে লোয়ার হাউসে আপনার ওই আগের সিস্টেমই চলবে, তাহলে গভর্নমেন্ট ফরমেশনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। কিন্তু আপার হাউসটা ওটাকে আপার হাউসই মনে করা হচ্ছে, ওইখানে তো প্রফেশনালরা থাকবে, ইন্টেলেকচুয়ালরা থাকবে, মানে যারা ব্রেইন অফ দি সোসাইটি, তাদের সাথে অন্যদের মিলিয়ে ওটা 100টা। সেখানে তাদের স্বাধীনতাও কি পুরোপুরি থাকবে যে পিয়ার হলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, গভর্নমেন্টের কোনো সেখানে প্রভাব থাকবে না, এরকম বিষয়টিও কি? না, গভর্নমেন্টের প্রভাব এখানে থাকার তো কোনো বিষয় নেই। এই কারণে ধর সংসদ লোয়ার হাউসেও তো সরকারের প্রভাব থাকার কি ব্যাপার আছে? সরকার মানে মেজরিটি সদস্য নিয়ে সরকার হলো, সেই হিসেবে সরকারের প্রভাব তো আছেই পুরো দেশের উপরে, কিন্তু ওই হাউসের উপরে আলাদা প্রভাব থাকার বিষয় এখানে থাকে না, এরকম কিছু হয় না। আচ্ছা, জাতীয় সনদের কথা আপনি বলছিলেন, জাতীয় সনদের কথাই যদি বলি, নির্বাচন এটি আসলে প্রয়োগটা কিভাবে হবে? জাতীয় সনদ যদি তৈরি হয়, এটি কি নির্বাচনের আগে হতে পারে? এটির কার্যকারিতা আসলে কখন আমরা দেখতে পাবো? নির্বাচনের সময় জাতীয় সনদের প্রায়োগিক দিকগুলো যদি একটু জানতে চাই। তো সরকার ঘোষণাই করেছে জুলাই মাসের মধ্যে তারা এটা ঘোষণা করবে ঐকমত্যের ভিত্তিতে, এটার সাথে আছে। এখন পর্যন্ত যেটা বুঝে যাচ্ছে যে জুলাই সম্ভবত সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলতে পারছে না যে জুলাইয়ের মধ্যে হবে বলে মনে হচ্ছে না। তো এখন ওরা তো আবার আলটিমেটাম দিয়েছে, একটা চাপ প্রয়োগ করছে যাতে করা হয়। মানে মাঝে মাঝে এরকম হয় না, আমার মনে হয় যে যেহেতু ওরাই তার নিয়োগকর্তা আর উনি তাদেরকে বিশেষ সুবিধা দিতে চান যাতে তারা পলিটিক্সে ভালো করতে পারে, অতএব ওদের এই সমস্ত কথাবার্তাকে উনিও ফোকাস করতে চান। উনি ওই চ্যাথাম হাউসে গিয়েও বলেছেন এই চার্টারের কথা, লন্ডনে গিয়ে বলেছেন, সব জায়গায় বলছে এটা আমাদের করতে হবে। কি করতে হবে? যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে পারি, তার আগে আমাদের সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হতে হবে, আমাদের বিচার ব্যবস্থা দৃশ্যমান অগ্রগতি হতে হবে, এবং এই জুলাই সনদের ব্যাপারে অগ্রগতি হতে হবে। তার মানে এটাকে প্রফেসর ইউনূস ব্যক্তিগতভাবেও খুবই সিরিয়াসলি নিচ্ছেন। তো সেই কারণেই মনে হতে পারে যেটা হওয়ার সম্ভাবনা আছে। সরকার যদি উদ্যোগ না নিত, রাজনৈতিক দলগুলোর থেকে তো এরকম উদ্যোগ আসে নাই, করতেই হবে ইত্যাদিতে, এনসিপি বাদ দিয়ে আর কেউ এরকম জায়গায় তো যায়নি। জনাব ইলিয়াস হোসেন, আপনার কাছে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এনসিপির একজন কেন্দ্রীয় নেতার পক্ষ থেকে গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বা কিছুটা হুমকি প্রদর্শন করে বেশ কয়েকটি স্ট্যাটাস তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। তার প্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাব সহ বেশ কয়েকটি সংগঠন এটিকে আসলে হুমকি হিসেবে দেখছে এবং জাতীয় প্রেস ক্লাব উদ্বেগ প্রকাশ করেছে। সেটি নিয়ে আসলে কি বলতে চাইবেন? আসলে এখন একটি ব্যাপার দাঁড়িয়ে গেছে যে রাজনীতি, সমাজনীতি সবকিছু কেমন জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেছে। আমাদের খুব দায়িত্বশীল বড় বড় উপদেষ্টা থেকে শুরু করে নেতা, এরাও তাদের দৈনন্দিন যে শখ আহ্লাদের কথা ফেসবুকে স্ট্যাটাস দিত, সেই জায়গাগুলো এখন সিরিয়াসলি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়গুলো ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। গণমাধ্যম কর্মীদের সেখান থেকে টুকে নিউজ করতে হচ্ছে। মানে একটা মানে তালগোল পাকানোর মতো, একটা কোনটা ব্যক্তিগত মত, কোনটা রাষ্ট্রীয় বা তার দপ্তরের মত, কোনটা আপনার সত্যিকার অর্থেই সামাজিক মতামতের জন্য দেওয়া, ঠিক বোঝা যাচ্ছে না। তো ওনারা এই প্রায় কাজটা করে থাকে, বিশেষ করে এনসিপির যারা এই তরুণ বা এই বিপ্লবী নেতারা, তারা ফেসবুকে এটা সেটা বলেন। কখনো কখনো দেখি যে একজন আরেকজনের বিরুদ্ধে, তার সহকর্মীর বিরুদ্ধেও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এ নিয়ে মানুষ বলছে যে কি ব্যাপার, ওরা তো বিকেলেই একসাথে পার্টি অফিসে ছিল, সামনাসামনি আলাপটা করতে পারতো, এটা ফেসবুকে দেওয়ার কি দরকার ছিল? তো এরকম একটা ধারাবাহিকতার মধ্য দিয়েই আমার ধারণা যে ব্যক্তিগত ক্ষোভ বা
কোনো একটা ঘটনা থেকে তারা স্ট্যাটাস দিয়েছে। একটা জায়গায় আবার সে বলেওছে যে আমি সাংবাদিকদের জন্য বলিনি, এটা বলছি যে কোনো কোনো গণমাধ্যম এরকম করেছে, এরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। তবে ওই যে আমি একটু আগে আপনাকে পারসেপশনের কথা বলতেছিলাম, যে ওনাদের কথা বলা বা মুভমেন্ট বা কখনো কোনো বডি ল্যাঙ্গুয়েজ, তো বিষয়টা হলো যে আপনাকে যদি খুব সুন্দর কথাও বলে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা এমন আক্রমণাত্মক থাকে, তখন মনে হয় যে না জানি কি করে ফেলবে আর কি, সেটাকে তখন হয়তো অনেকের কাছে হুমকি বলে মনে হতে পারে। হতে পারে। তো আমি বলছি যে এটা আসলে শোভনীয় না। আপনি গণমাধ্যম যে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা তা না, গণমাধ্যমের বিভিন্ন সময়ে মেলা চাপের মধ্যে পড়ে কাজ করতে হয়েছে, কখনো বা 2-4 জন আদিষ্ট হয়ে বা 2-4 জন অসৎ উদ্দেশ্যে সুবিধা নেওয়ার জন্য করে থাকতে পারে, একেবারে বললাম যে তারা দুধে ধোয়া তুলসী পাতা না। কিন্তু এই কারণে আপনি ঢালাও গণমাধ্যমকে দোষারোপ করবেন, হুমকি দিবেন, তাহলে তো ভবিষ্যৎ আরও অন্ধকার। আপনাদের আজকে যে গণঅভ্যুত্থান তৈরি হয়েছে এর পেছনেও গণমাধ্যমের বিরাট ভূমিকা আছে। বা গত যে ফ্যাসিস্ট সরকারের কথা আমরা এতভাবে বলি, ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি বা গণতন্ত্রকে হত্যা করার এই বিষয়গুলো আপনি কোথায় পেয়েছেন? এই গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। সবকিছু হয়তো আমরা করতে পারি নাই, গণমাধ্যম হয়তো সব করতে পারে নাই, কিন্তু যতটুকু উদাহরণ এসছে বিভিন্ন আপনার রাজনৈতিক বক্তব্যে, তারপর বিভিন্ন সমাবেশে, যে গত হাসিনা সরকার এই করেছে সেই করেছে, উদাহরণ হিসেবে টেনেছেন কোত্থেকে? গণমাধ্যমের খবর থেকেই। তো কাজেই গণমাধ্যমকে শত্রু বানিয়ে কোনো দিনই কেউ ভালো করতে পারে নাই। গণমাধ্যমকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। গণমাধ্যমের যদি কোনো ত্রুটি থাকে সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। গণমাধ্যমের যদি কোনো লোক অপরাধী থাকে তাহলে তাকে শাস্তির আওতায় আনতে হবে, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হতে পারে। বাট ঢালাওভাবে গণমাধ্যমের বিরুদ্ধে হুমকি দিয়ে কোনোদিনই কেউ আগে বাড়তে পারে না, সেটা সম্ভব না। জনাব মাহমুদুর রহমান মান্না, একেবারে শেষ পর্যায়ে আছি। জাতীয় ঐকমত্য কমিশনে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু মৌলিক অনেক বিষয় এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সেগুলো নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে এই যে সংলাপগুলো হচ্ছে সেখানে এখন পর্যন্ত কার্যকর কিছু উপহার দিতে কি পারছে এই কমিশন? আমি আগে আপনাকে বললাম তো, সেটা হচ্ছে আর্টিকেল 70 উপরে হয়েছে, আমি ওটাকে ডেভেলপমেন্ট মনে করি। এখন শুধু বলা হচ্ছে অর্থ বিল এবং নো কনফিডেন্স, মানে কিছু জায়গায় চেক যদি না রাখেন, ধরেন যদি সংসদের মধ্যে হর্স ট্রেডিং শুরু হয়ে যায়, টাকা দিয়ে আপনি সদস্য কিনতে পারেন, তাতে গভর্নমেন্ট স্ট্যাবিলিটি বলে কিছু থাকবে না, ওরকম যদি ভোট দিতে দেন। এই জায়গাটা আমি মনে করি ভালো করেছে। তবে প্রধানমন্ত্রী যে মানে 2 টার্ম বা 2 মেয়াদের কথা বলছে, হচ্ছে 10 বছর থাকতে হবে, আলটিমেটলি মিন করে 2টার ভিতরে 10 বছর, তাই এটাও একটা বানানো। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে কি কোনো সিদ্ধান্ত? না, কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অত ইম্পর্টেন্ট মনে করি না, কারণ আমরা অনেক এরকম করে বলছি যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনতে হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই ভারসাম্য কেন আসবে? পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু হি অর শি ইজ অলওয়েজ আনসারেবল টু দি পার্লামেন্ট, যেটা আমাদের এখানে ছিল না, কোনো জবাবদিহির ব্যাপারই ছিল না। ওইটা যদি একেবারে উল্লেখ করে যদি বলি, যেমন রাষ্ট্রের মূলনীতির বিষয়ে এখন পর্যন্ত কোনো সলিড সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনা হয়েছে, বারবার আলোচনা হয়েছে, কিন্তু সেটা তো ফিক্সড হয়নি এখনো যে এটা থাকবে। প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তে আসা যায়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে কি হবে সেটাতে সিদ্ধান্তে আসা যায়নি। এছাড়া সংসদে নারী আসনের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু মিলে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, হয়নি, এগুলো একমত হয়নি সবাই, মানে এটাতে এর বাইরে তো আবার খুব বড় কিছু রাখে। যদি আপনি ব্যাখ্যা করে বলতে পারেন তার সময় তো এখন এই যে কেন কোন দল কেন মানছে না তাদেরকে, সেটাও বলতে পারি। তারা কে কী বলেছেন আমার তো কম বেশি মনে আছে, কিন্তু ওইটা আমি খুব কম কথার মধ্যে বলেছি যে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে এই কথাগুলো বলেছেন। এবং যেমন ধরেন কনস্টিটিউশন কমিশন যেটা বলা হয়েছিল, আমার বিবেচনায় একটা খুবই ভালো প্রস্তাব। এখন পর্যন্ত আছে কি যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সবই আপনার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আর আপনার যেগুলো সাংবিধানিক পজিশন, এগুলোর অ্যাপয়েন্টমেন্ট দেন প্রেসিডেন্টের মাধ্যমে। তো তার মানে যারা স্বাধীনভাবে কাজ করবেন তারাই তার অ্যাপয়েন্টমেন্টের জন্য একজনের উপরে নির্ভরশীল থাকছেন। সেইখানে একটা কনস্টিটিউশন কমিশন করা হলো, 7 জন সদস্য থাকবেন, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টও থাকবেন অথবা তাদের প্রতিনিধি থাকবেন, এবং স্পিকার থাকবেন, তাদের প্রতিনিধি থাকতে পারেন। এরকম করে একটা ব্যালেন্সড বডি করবার চেষ্টা করা হয়েছিল। এইটা ওনারা রাজি হননি। তো এইরকম অনেকগুলো জায়গায় আছে, যেটা আপনি বলেননি বলে আমি আরেকবার বললাম, যে মানে এরকম কিছু কিছু জায়গা আছে যেটাতে আমরা একমত হতে পারিনি। কিন্তু এইখানে ডক্টর ইউনূসের একটা কথা
আমি মানে দর্শকদের স্মরণ করে দিতে চাই। উনি বলছেন আমি কোনো জিনিস চাপিয়ে দেব না, যেটাতে ঐক্যবদ্ধ হবে সেইটা করব, যেটা হবে না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেব। আমি কিন্তু মনে করি ভবিষ্যতের জন্য এই ইস্যুগুলো আসবে আবার। মানে আবার ধরেন আসবে। আমি মনে করি তাই, ধরেন গণতন্ত্র নির্মাণের সংগ্রাম তো 5 বছরের বা একটা টার্মের ব্যাপার না। আমাদের তো একটা টার্মও আমরা গণতন্ত্রের জন্য অনেকে তো মনে বলছে করি যে না। এবার না হলে আর কখনোই হবে না, এটাই একটা সুযোগ, না, সুতরাং এবারই সবকিছু করে যারা ফেলতে হবে। এরকম করে বলেন তারা হয়তো আবেগ থেকে বলেন, বেশি ভালোবেসে বলেন, বা আমি এরকম বলবো ফিউচার দেখতে চান না, অত দূর দেখতে রাজি না। ধরেন আমার যদি মনে হয় 10 বছর পরে কি আমি তো বাঁচবই না, এখনই হলে হোক। এবারে সুযোগ নিশ্চয়ই একটা অদ্ভুত সুযোগ আসছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মরে যাবে আমি তা মনে করি না। জি, জনাব ইলিয়াস হোসেন, একেবারে শেষ মুহূর্তে আছি, ছোট করে যদি একটু জানতে চাই যে আমরা এই অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের নানা ধরনের পরিবর্তন আসলে দেখতে চেয়েছি, নানা ধরনের সংস্কার দেখতে চেয়েছি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কি কিছুটা চোখে এসেছে? কিছুটা তো এসছেই। এই যে সবগুলো দল মিলে প্রতিদিন আলোচনা করছে, তারপরে বিভিন্ন বিষয়, কিছু কিছু বিষয় ওনারা একমত হয়েছেন, এটাও তো একটা ইতিবাচক দিক। আগে তো এটাও হয়নি। তারপরে একটি জিনিস লক্ষ্য করেন, মান্নাভাইয়ের কথা একসময় বলছিলেন যে 2/3 আসন নিয়ে যদি কেউ আসে, সেই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচন হলেও পরবর্তীতে তারা নিজেদের মতো করে চলার চেষ্টা করে। একদম। এই উদাহরণ আমি একটু দ্বিমত করি যে আমাদের দেশে খুব বেশি হয়নি, যেটি গত 15 বছর হয়েছে। আর 15 বছরের মধ্যে গত 2টা ইলেকশন যা হয়েছে, সেটা কি আসলে ইলেকশন হয়েছে? ইলেকশন হয়নি। তারা শুধু ইলেকশনে পাশ করার পরে ফ্যাসিস্ট হয়ে গেছে তা না, তারা যে নির্বাচন 2-3টি করেছে, নির্বাচনটিই করেছে ফ্যাসিস্ট কায়দায়। সেখানে অন্য কারো ওইভাবে অংশগ্রহণ করার বা সেই ফল আনার সুযোগই ছিল না। হয়নি। ফলে সেই জায়গাটার থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল সাফারার হয়েছে ওই রেজিমে। তো সেখানে তারা যে উপলব্ধিটা করেছে, সেখান থেকে তারা এখন বসে আলোচনা করে আসছে। এটা বিরাট একটা ইতিবাচক পরিবর্তন দিক বলে মনে করছেন। অসংখ্য ধন্যবাদ। জি, কিন্তু এই 3 বছর ধরে বলি নাই, আগেও এরকম হয়েছে। আগেও এরকম। বাকশাল যে হয়েছে 2/3 মানে কি একদম অ্যাবসলিউট ছিল, যা ইচ্ছা তাই করা গেছে। পরবর্তীতেও দুটো সরকারি কম বেশি এরকম একটা সুযোগ পেয়েছেন। আমি মনে করি যে অ্যাবসলিউট করাপস অ্যাবসলিউটলি যে বলা হয়, এই সুযোগ না রাখা ভালো, না রাখাটা ভালো, সেই প্রত্যাশাই আমরা রাখছি সেরকম সুযোগ আর তৈরি না হোক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।